আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ এবং ক্লিয়ারলি সবকিছু দেখতে পাচ্ছ। আমাদের লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দুইটি ইউনিট আছে সেই দুইটি ইউনিটের ইংরেজি প্রশ্ন কেমন হয় বা কীভাবে হবে তার উপরে দুইটি পরীক্ষা নিয়েছিলাম। আমরা সেই পরীক্ষার প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো আজকের ক্লাসে। তার আগে তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করবা যে কথা ক্লিয়ারলি শুনতে পাওয়া যাচ্ছে এবং আমাকে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আমি একটা আমার এন্ডে চেক করছি যাতে করে আমরা একটু আগে লাইভ শুরু করেছিলাম সেটাতে একটা ডিস্টারবেন্স ছিল, আশা করছি যে এখন সেটা নাই। আচ্ছা, ওকে, ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আসো। আমরা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদেরকে যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসের অনুযায়ী আমরা দেখব যে 8টা করে প্রশ্ন থাকে এমসিকিউ এবং 16 মার্কসের রিটেন একটা বড় অংশ। সো আমরা দুইটাকেই কভার করার চেষ্টা করব, যেটুকু হয়েছে পরীক্ষা আমরা সেটুকু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা প্রথমেই চলে যাব আমাদের জগন্নাথের ডি ইউনিটে। তোমরা যারা অ্যান্সার করবা অবশ্যই তোমাদের প্রশ্নের নাম্বার ধরে তারপর অ্যান্সার করার চেষ্টা করবা, যাতে আমি বুঝতে পারি যে তোমরা সঠিক উত্তর দিচ্ছ কি সঠিক উত্তর দিচ্ছ না। ওকে, সো প্রথম প্রশ্ন যেটা, ইফ ইউ ড্যাশ হোয়াট উড ইউ ডু। যদি 4টা অপশন দেওয়া আছে, ওয়ার হিম, ওয়ার হি, ওয়ার হিম বিকাম হিজ। আচ্ছা, বাক্যের অর্থটা হচ্ছে যদি তুমি সে হইতা তাহলে তুমি কি করতা, এই ধরনের কিছু তোমার কাছে জানতে যাচ্ছে, রাইট? আচ্ছা, সো যখন, আচ্ছা সবাই অলরেডি অ্যান্সার দিয়ে দিচ্ছে ব্যাখ্যা দেওয়ার আগে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি ভাবলাম যে আমার এন্ডে হয়তো নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, সো তোমরা শুনতে পাচ্ছ আশা করি। আচ্ছা, সো যদি তুমি সে হইতা, এই কথার অর্থে যদি তুমি সে হইতা, তুমি যদি, আমরা যদি বাংলাটা ধরি, তুমি যদি সে হতে, তাহলে এই অর্থে আমরা দেখবো যে এইখানে বাংলাতেও কিন্তু আমরা প্রোনাউনটাকে সাবজেক্টিভ ফর্মে রেখেছি, রাইট? বাংলাতেও আমরা প্রোনাউনটাকে সাবজেক্টিভ ফর্মে রেখেছি। সো এই সাবজেক্টিভ ফর্মটাই আমরা এখানে কন্টিনিউ করব। তার বাইরে আমরা জেনেছি যে বিভার্বের পর আমরা সাধারণত হচ্ছে সাবজেক্টিভ বসে আমাদের প্রোনাউনের রুলস আমরা পড়েছিলাম। ইটস মি, এটা আমরা নর্মাল কনভোকেশন, আমাদের যে কি বলে এটাকে, কনভারসেশনাল ইংলিশ বা ইনফর্মাল ইংলিশ আমরা এটা ব্যবহার করি, বাট গ্রামাটিক্যালি কিন্তু ইটস আই, এটা রাইট, ঠিক আছে? সো বি নাম্বার অ্যান্সার যেটা তোমরা দিয়েছো সেটাই, ভেরি গুড। চলে যান। আচ্ছা, যদি এই প্রশ্ন যেহেতু ইফ থেকেই আসছে, যদি এখানে প্রোনাউন রুলসটাকে আমরা ব্যবহার করছি, বাট যদি ইফ ধরে প্রশ্ন আসে সেই ক্ষেত্রে আমরা কি করব? যদি কন্ডিশনালস থেকে প্রশ্ন আসে, ইফের ব্যবহারগুলো কি কি আমাদের মনে আছে কিনা আরেকবার একটু চেক ব্যাক, মানে লাস্ট চেক করে যাই। ইফের ব্যবহার হচ্ছে আমরা সাধারণত 3টা ব্যবহার পাই। একটা হচ্ছে ইফ আই গো, সরি ইফ ইউ গো, আচ্ছা ইউ কাম, ইফ ইউ কাম এটা একটা, ইফ ইউ কেম এটা একটা, আরেকটা হচ্ছে ইফ ইউ হ্যাড কাম,
এই তিনটা ব্যবহার আমরা পাই, রাইট? সো এই তিনটা ব্যবহার পাইলে আমাদেরকে ব্যবহারগুলো কিভাবে করতে হবে, এইখানে ভার্ব অন যখন থাকতেছে এই পাশে এসে হয়ে যাবে ইফ ইউ কাম আই উইল গো, এইটুকু বসবে, ঠিক আছে? অর্থাৎ উইল প্লাস ভার্ব অন বসবে যদি এক পাশে ভার্ব অন থাকে ইফ ইউ কাম আই উইল গো। আচ্ছা, তারপর 2 নম্বরে যদি আমরা দেখি যে কেম অর্থাৎ ভার্ব টু যদি থাকে কোথাও এক পাশে, ইফের অন্য পাশে কন্ডিশনাল অনুযায়ী আমরা ব্যবহার করব আই, এই উইলের পাস্ট ফর্ম হবে উড, আই উড গো, তারপর ভার্ব অন ঠিকঠাক থাকবে। আর যদি আমরা দেখি যে এই হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকে এক পাশে, অন্য পাশে আমরা কি ব্যবহার করবো ঝটপট? কে কে আছে আমার সাথে? আচ্ছা, আব্দুর রহমান, না আজকে কোনো ফাটাফাটি হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। যদি ভার্ব থ্রি থাকে তাহলে আমরা দেখব আই, এই উড প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি বসবে, ঠিক আছে? হ্যাভ প্লাস ভার্ব থ্রি। সো একটা জায়গায় হচ্ছে উড প্লাস ভার্ব ওয়ান, উড প্লাস ভার্ব ওয়ান, উইল প্লাস ভার্ব ওয়ান, আরেকটা হচ্ছে উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। এই তিনটা পার্থক্যের জায়গা থাকবে। সো কন্ডিশনাল একটু ভালো করে দেখে যাবে, জগন্নাথে কন্ডিশনাল থেকে প্রশ্ন, যেহেতু ওরা এই বছর 8টা করে প্রশ্ন দিচ্ছে, প্রশ্ন দিতে পারে এবং আশা করছি যে মানে ইনশাল্লাহ এখান থেকে মানে আসার মতো একটা অপশন এটা কমন পাবা। ওকে, নাম্বার 2, দ্য পেশেন্ট হ্যাড মেড দ্য কল বিফোর ড্যাশ। আচ্ছা, এইখানে দুইটা ব্যবহার দেয়। আচ্ছা, যেহেতু বিফোর আছে, সো বিফোরের আগে হ্যাড বসছে, পরে ভার্ব টু বসবে। এইখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, পরে ভার্ব টু বসবে। এইটা যেমন একটা রুলস মাথায় রাখা উচিত। তার বাইরে এখানে পাস আউট, কল আউট, ফ্রিকড আপ, পাসড আউট, এই অর্থগুলা, অর্থাৎ আমরা যখন তোমাদেরকে হচ্ছে এক্সট্রা করে তোমাদেরকে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিতাম বা গ্রুপ ভার্ব দিতাম যেগুলো রেগুলার করার জন্য, সেইখান থেকে 2-একটা প্রশ্ন যদি আসে জাস্ট দেখে যাওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছর এই প্রশ্ন আসছে। সো জগন্নাথ কিছুটা ঢাকা ভার্সিটির প্যাটার্নে প্রশ্ন করার চেষ্টা করে। সো এই জায়গা থেকে সে পেশেন্ট এই কলটা দিয়েছিল, কল মানে যে কোনো কিছু, সে কিছু একটা কথা বলেছিল কিংবা কোনো একটা কথা বলে গিয়েছিল, কথা বলতে চেয়েছিল, কোনো একটা কল করেছে, সেইটাকে আমরা বলবো যে সেটা কলটা করেছিল বিফোর হি ড্যাশে, মানে অচেতন হয়ে যাওয়ার আগে, আনকনসিয়াস হয়ে যাওয়ার আগে। এই অর্থে আমরা দেখব পাস আউট বসে। পাস আউট শব্দের অর্থ হচ্ছে আনকনসিয়াস। তাহলে এখানে ভার্ব টু বসছে, সেটাও ঠিকঠাক। তোমাদের মধ্যে প্রশ্নের ভার্ব টু দেওয়া ছিল না যারা পরীক্ষা দিছো, সো ওইটা একটু ভার্ব টুটা হবে যদি তোমাদের কোনো কনফিউশন সেই জায়গায় থেকে থাকতো। সো কলড আউট থাকবে না, বাট ফ্রিকড আপ হইতে পারে, কিন্তু পেশেন্ট ফ্রিকড আপ হয় না। আসলে পেশেন্ট অ্যাকচুয়ালি মানে অবচেতন হয়ে যায় বা ইনজেকশন দেওয়ার কারণে হোক কিংবা ব্যথায় হোক, যে কোনো কারণে হোক। সো এই ক্ষেত্রে পাস আউটটাই বসবে ভার্ব টু অনুযায়ী, ফার্স্ট আউট। সো এই নাম্বার 2 নাম্বার হচ্ছে ডি। ওকে, সানজিদা ভেরি গুড। মুশফিক বিন জয়নাল পাস্ট আউট, ভেরি গুড। তাইফুর রহমান, আচ্ছা সুন্দর নাম, তাইফ। ওকে, নাম্বার 3 চলেন, এটা যেহেতু বুঝছেন। দ্য বয় ড্যাশ ডিড নট চিট দ্য বায়ার ওয়াজ অনেস্ট। আচ্ছা, যেই ছেলেটা বায়ারের সাথে চিট করে নাই সে অনেস্ট। আচ্ছা, হুমের ব্যবহার চাইছে, এটা বুঝতে পারছি আমরা। সো হু আর হুম তো একটা বসবে, নান মেনশন বসার কোনো অপশন নাই, হুজও বসে না, যেহেতু বাক্যের অর্থ তার এরকম অর্থ দেয় নাই। সো আমাকে আইদার হু অথবা হুম। খেলা কি? খেলাটা হচ্ছে যে আমাকে সাবজেক্ট ইকুয়ালস ভার্ব আছে কিনা অথবা সাবজেক্ট নন ইকুয়াল ভার্ব আছে কিনা সেটাকে আগে দেখা। অর্থাৎ বাক্যে এই হু মানে যে বসবে সে কি সাবজেক্ট হিসাবে বসবে নাকি অবজেক্ট হিসাবে বসবে, এইটা আমরা বুঝে যাব যদি আমরা এই জিনিসটাকে মিলাই। তাহলে আসো, দ্য বয় ড্যাশ ডিড নট চিট দ্য। আচ্ছা, এইখানে অনেস্ট কে আগে বলো, অনেস্ট কে? নিশ্চয়ই এই ছেলেটাই অনেস্ট, তাকেই বুঝাচ্ছে। তাহলে আমরা যদি বাক্যের এইটুকু রাখি, দ্য বয় ওয়াজ অনেস্ট, এইটুকু যদি রাখি, তার মানে আমি এই অংশটুকু মুছে দিচ্ছি। ধরো এই অংশটুকু নাই, দেখতে পাচ্ছ তোমরা? দেখো, দ্য বয় ওয়াজ অনেস্ট, এটুকু যদি বাক্য থাকে, মাঝখান থেকে যদি আমরা বাক্যটুকু ফেলে দিই, তাইলে বাক্য হয়ে যাচ্ছে। তাহলে ড্যাশ ডিড নট চিট দ্য বায়ার কি হবে? হুম ডিড নট চিট দ্য বায়ার নাকি হু ডিড নট চিট দ্য বায়ার? যদি বাক্যের অংশ এইটুকুই হয়, এইটুকু নাই, তাহলে কি বসবে? হু না হুম? এখান থেকে ডেফিনেটলি হু। এই অংশটুকু যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এক্স্যাক্টলি ওই রুলসটা আমরা ব্যবহার করবো যে দ্য বয় হু ডিড নট চিট দ্য বায়ার, যে বায়ারকে চিট করে নাই সে হচ্ছে অনেস্ট। এর বাইরে আমরা হিসাব মিলাবো, এই বয় ওয়াজ মিলসে, ডিড নটের কোনো সাবজেক্ট নাই, যেহেতু আনইকুয়াল, তাইলে আমরা দেখবো যে এখানে হচ্ছে হু বসবে। সো যে যেভাবে মনে রাখতে পারো, যার যেভাবে সুবিধা, এই রুলস চাপাচাপি করি না কখনোই।
তো যার যেভাবে সুবিধা হয়। ওকে গুড, হু বসবে। আচ্ছা জয়নাল আবার লিখছো বাংলায় হু, হ্যাঁ তুমি কি বাংলায় হু দিবা ভাইয়া নাকি? আচ্ছা বাংলায় লেখা যাবে না, আমরা ইংরেজিতে লেখ। আচ্ছা ওকে ঠিক আছে গুড। সাবজেক্ট ভার্ব ইকুয়াল নট ইকুয়াল, ঠিক আছে গুড। তারপরেও একবার একটু মানে অলওয়েজ সাবজেক্ট ভার্ব নট ইকুয়াল নিও না, অনেকেই আবার এটা বায়ার দেখে ভাববা যে ডিড নট আর বায়ার বোধহয় মিলছে, তাইলে এখানে হুম বসবে, একটা ভুল করে দিয়ে আসবা, তখন সেটা না করে মিলায় নিবা যে অর্থগত দিক থেকে আসলে ডিমান্ড কি করতেছে, সাবজেক্ট চাচ্ছে নাকি অবজেক্ট চাচ্ছে। যেহেতু এখানে সাবজেক্ট চাচ্ছে, সাবজেক্ট চাইলে অলওয়েজ হু, অবজেক্ট চাইলে অলওয়েজ হুম। ওকে চলেন নাম্বার 4, হু হুমের যদি এই ব্যবহারটা মনে থাকে তাহলে প্রোনাউনে আর কিছুই তেমন একটা লাগবে না। প্রোনাউনের ক্ষেত্রে এর বাইরে হয়তো ওয়ান থাকলে ওয়ান্স বসে, এটাকে মাথায় রাখবেন, ঠিক আছে? ওয়ান থাকলে ওয়ান শুড কেয়ার ফর ওয়ান স্টাডি, এইটুকু বসবে। আর হু হুমের মধ্যে হু এবং হুমের যে ব্যবহারটা, এইটার মধ্যে আমরা দেখব সাবজেক্টিভ যেই জায়গায় প্রয়োজন সেই জায়গায় সবসময় হচ্ছে সাবজেক্ট হিসাবে হু বসবে আর অবজেক্ট হিসাবে হুম বসবে। মিলাবো কেমনে? ওই ভার্ব এবং সাবজেক্ট ইকুয়াল আছে কিনা আর নট ইকুয়াল কিনা সেটা ধরে, ঠিক আছে? ইকুয়াল আর নট ইকুয়াল, এইটুকু যদি মাথায় থাকে তাহলে প্রোনাউন থেকে আর বেচানোর মতো তেমন কিছুই নাই ইনশাআল্লাহ আপনাদেরকে। আসেন তারপর চুজ দ্য কারেক্ট স্পেলড। যদি কারেক্টলি স্পেলড কোনটা এটা জানতে চাইছি। যদি স্পেলিং থেকে কিছু একটা দেয়, যেহেতু প্রশ্ন সবসময় বলা হয়েছে যে টেক্সট বই থেকে করা হবে, সব বিশ্ববিদ্যালয়ে বলে, যদি কথা রাখে তাহলে আমরা দেখবো যে টেক্সট বই থেকে প্রশ্ন দেওয়ার মতো থাকতে পারবে। আচ্ছা মানে স্পেলিং থাকতে পারে। তাহলে আসেন সবগুলো আমরা টেক্সট বইয়ে পড়ছি, আসেন শেষ দিক থেকে মিলে। পার্সপেক্টিভ এখানে ই বসার কথা। আচ্ছা অ্যাফেকশন এক নাম্বার হচ্ছে ই, আর এখানে TION উল্টায় যাওয়ার কথা। ফিজিক্যাল PHY দিলে ফিজিক্যাল হওয়ার কথা ছিল, মানে PSY হবে না। আচ্ছা মাল নিউট্রিশন, নিউট্রিশন যেটাতে নাই মাল নিউট্রিশন হয় সেটা, সো এই নাম্বারটা হচ্ছে রাইট, ঠিকঠাক আছে। ওকে ক্লিয়ার পারছেন তো? এটা ইউনিট 4-এ ছিল আপনাদের, অর্থাৎ অ্যাডোলেসেন্স। আমরা যদি ইউনিট 4-এ যাই বা যার যে ইউনিটে অ্যাডোলেসেন্স আছে সেখানে গেলে আপনারা পাবেন যে অ্যাডোলেসেন্সে আমরা এটা পাবো। ওকে ঠিক আছে। ওকে সবার অ্যান্সার রাইট আছে। নাম্বার 5, দ্য ওয়ার্ড বেস্টো হ্যাজ এ সিমিলার ইন বিলো। হ্যাজ এ সিমিলার যখন চাচ্ছে তার মানে আমার কাছে সিনোনিম চাচ্ছে, রাইট? সিনোনিম চাচ্ছে। আচ্ছা বেস্টো শব্দের অর্থ কি? এবং নিচে 4টা অপশন দেওয়া আছে, ফেল, গ্র্যান্ট, পিওর, কনজাম্পশন। কনজাম্পশন আমরা পাই হচ্ছে আমাদের টেক্সট বইয়ে ছিল, যেটা হচ্ছে ফ্রিকুয়েন্ট কনজাম্পশন অফ ফ্যাট অ্যান্ড জাঙ্ক ফুড, এই নিয়ে কথা যখন ছিল, তার মানে ইনটেক করা কোনো জিনিস। পিওর যে কোনো নর্মাল পিওর, ফেল করা হচ্ছে মানে কোনো জিনিসের সাকসেসফুল না হওয়া, গ্র্যান্ট দান করা। বেস্টো শব্দের অর্থ হচ্ছে আমরা দেখব সিমিলার টু গ্র্যান্ট, দান করা কোনো জিনিস কারোর প্রতি, মানে ব্লেসিং দেয়া, এই জিনিসগুলোর অর্থে ব্যবহৃত হবে। সো 5B ভেরি গুড। কে দিচ্ছেন সবার আগে অ্যান্সার? তারফুর রহমান, আচ্ছা সাদিয়া, ভেরি গুড ক্লিয়ার। সো এই জায়গাগুলো আপনারা দেখবেন যে বইয়েই আপনাদের যে টেক্সট বুক ধরে আগান। আপনারা অনেক সময় কনফিউজ হয়ে যান, ভাই কোন ভোকাবুলারি পড়বো, কোন ভোকাবুলারি পড়বো। বেস্ট ওয়ে হচ্ছে টেক্সট বইকে ফলো করা। টেক্সট বইয়ের সমস্ত ভোকাবুলারির 1-2টা করে সিনোনিম অ্যান্টোনিম জেনে যান, আপনি সেফ। প্রশ্ন কমন না পড়লেও 4টার মধ্যে 3টাকে অন্তত ইলিমিনেট করতে পারবেন। মানে কমন হয়তো পড়বে না, আপনি হয়তো পড়েন না এমন ওয়ার্ডও আসতে পারে, বাট আপনি বাকি 3টাকে ইলিমিনেট করে দিতে পারবেন। আলহামদুলিল্লাহ, সরি। ওকে আসেন তারপর নাম্বার 6, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন আসতে পারে, সেন্টেন্স কারেকশন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশ্ন দিতে পারে। আচ্ছা 4টা অপশন দেয়া আছে, 4টা অপশনের মধ্যে প্রথমটা বলা আছে দ্য ডক্টর ইজ আ ফ্রেন্ড অফ ড্যাশ, আমার বন্ধু, এই অর্থে আমার একজন বন্ধু, এই অর্থে আমরা দেখবো যে শেষে এসে পজিটিভ প্রোনাউন বসে, মাইন বসার কথা ছিল। আচ্ছা আই নিউ হি ফর আ লং টাইম, আমি অনেকদিন ধরে তাকে জানি বা অনেক লম্বা সময় ধরে সে আমার কাছে পরিচিত। তাহলে নিউ, আই হচ্ছে সাবজেক্ট, নিউ হচ্ছে ভার্ব, কাকে চিনি তাকে চিনি। অবজেক্ট হিসাবে নিশ্চয়ই হি বসার কথা না, বসার কথা ছিল হিম, তাহলে এটাও ভুল। আই নিউ হিম ফর আ লং টাইম হয় নাই। দ্য সানলাইট, ওকে সানলাইট দিনের বেলায়, ব্লেজেস
ব্লেজেস অ্যাট নুন, তাহলে সানলাইট সাবজেক্ট সিঙ্গুলার, ব্লেজের সাথে এস বাই এস বসছে, তাহলে এটা ঠিকঠাক আছে, নিচেরটা ঠিকঠাক আছে কিনা, না থাকলে এটাই রাইট অ্যান্সার হবে আমাদের জন্য, যেহেতু এস বাই এস বসছে, সাবজেক্ট সিঙ্গুলার, তার সাথে এস বাই এস বসছে। আচ্ছা, শেয়ারিং হ্যাপিনেস, হ্যাপিনেস যদি আমরা শেয়ার করি, ড্যাশ রিডাবলিং। আচ্ছা, এইটা রিডাবল করে ভার্ব হওয়ার কথা ছিল ফাইনাইট ভার্ব, কিন্তু সেটা ফাইনাইট ভার্ব না হয়েছে নন ফাইনাইট ভার্ব। সো একটাও যেহেতু বাক্যে ফাইনাইট ভার্ব নাই, তাহলে এই বাক্যটাও হয় নাই। সো এইখানে হিম হয় নাই, এখানে মাইন হওয়ার কথা, একমাত্র সি নাম্বারটাতে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্বের ওয়ান বসছে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাতে হচ্ছে এস বাই ইয়েস বসে তারপরে বাদ বাকিটা বসছে, রাইট? এই তো, ভেরি গুড। ইসরাত জাহান নিপুণ, অনন্ত, বহুত দিন পরে তোমরা দেখলাম। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, মুশফিক, হ্যাঁ, নাইস। তাহলে 6C। আচ্ছা, নাম্বার 7, the right to vote in political elections connoting democratic participation and equality is called, অর্থাৎ যে কোনো ইলেকশনে ভোট প্রদানের যে অধিকার, যে রাইট, সেইটাকে এবং গণতান্ত্রিক এই কার্যক্রমে অংশগ্রহণ এবং সেখানে সমতার বিধান পাওয়ার বা তৈরি করার যে জায়গা, সেটাকে আমরা কি বলি? মূল কথা হচ্ছে ভোট দেওয়ার যে অধিকার, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা প্রোলেটারিয়াত বলি না। প্রোলেটারিয়াত মানে আমরা জানি, আমরা এটা পড়ছি কোথায়? ভ্যালেন্টিনা টেরেস্কোভাতে পড়ে আসছি যে তখনকার রাশিয়াতে যারা শ্রমিক শ্রেণী ছিলেন, তাদের মানে অংশটাকে বলা হয়তো প্রোলেটারিয়াত। রেস, ভোটিংয়ে রেস হয়, ইলেকশনে রেস করে প্রার্থীরা, বাট এটার সাথে অংশগ্রহণের কোনো কথা নাই। ভ্যাকসিন এটার সাথে যাচ্ছেই না। সাফরাজ, ইউনিভার্সাল, আমরা আমাদের হিউম্যান রাইটস যে প্রবন্ধটা ছিল, যে ইউনিটটা ছিল, সেই ইউনিটে আমরা দেখেছিলাম যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এইখানে অধিকার ছিল যে মানুষ যে কাউকে ভোট দিতে পারবে সাফরাজ, ইউনিভার্সাল সাফরাজের মাধ্যমে। এই ওয়ার্ডটাই হচ্ছে সাফরাজ, মানে হচ্ছে রাইট টু হ্যাভ ভোটস। ওকে, তোমাদের বই আছে এটা, দেখবা। ভেরি গুড, এই তো সবাই পারছেন। রবিউল, আচ্ছা, মোহাম্মদ মারুফ, ভেরি গুড। সাফরাজ বানানটাও দেখেন, হ্যাঁ, স্পেলিংয়ের জন্য এটা কাজে লাগতে পারে, এটাকে স্পেলিংয়ের জন্য রেখে দিয়েন। আসেন, এই ইউনিটে, ডি ইউনিটে, লাস্ট বাট নট দ্য লিস্ট, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। যখনই ওয়ার্ড ওয়ান দিবে, তার মানে তিনটা আনইকুয়াল একটা, ঠিক আছে? একটা অলওয়েজ আনইকুয়াল উইথ রেস্ট অফ দ্য থ্রি, তাহলে মিলাম। লকডাউন মিটস আইসোলেশন প্যান্ডামিক। আচ্ছা, লকডাউনের সাথে প্যান্ডামিক খুব দ্রুত বাস করে আমাদের, রাইট? যেটা লকডাউন দিছিল কখন? যখন আমরা প্যান্ডামিকে ছিলাম, এবং সেই সময় আমরা লকডাউনে আইসোলেটেড ছিলাম। এই মিথস শব্দটা এই তিনটার সাথে যাচ্ছে না, মানে লকডাউনের সাথে মিথের কোনো সম্পর্ক নেই, এটা রিয়াল লকডাউনটা, ঠিক আছে? সো মিথস হবে না। এই তো, গুড, ভেরি গুড। কামাল উদ্দিন, 1, 2, 3, 4 কোন প্রশ্নের অ্যান্সার দিচ্ছেন, বি সি ডি, সেগুলো আগে বলেন, নাহলে বুঝতে পারবো না যে আপনি কোন প্রশ্নের অ্যান্সার বি দিচ্ছেন। আপনি 1 নম্বরে বি দিচ্ছেন কি 8 নম্বরে বি দিচ্ছেন, সেটা তো আমি জানি না, তাই না? আচ্ছা, ওকে, সো ভেরি গুড। এমসিকিউ খুব ইজি আপনাদের। আমরা যেহেতু জানি না যে জগন্নাথ আসলে রিটেনে কোন কোন জায়গা থেকে প্রশ্ন করবে, খুব একটা, ওরা যেহেতু মানে এক্সপ্লেনেশন থেকে প্রশ্ন দেয়, অনুবাদ দিতে পারে, 16 মার্কসের পরীক্ষা, সো মানে এনিথিং ক্যান হ্যাপেন, ঠিক আছে? সো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে আমাদের মতো করে, আচ্ছা, আমরা আমাদের মতো করে যেটা চেষ্টা করেছি যে তোমাদেরকে কিছু প্রস্তুতি নিয়ে দেওয়ার, কিছু প্রভাব পড়ানো, কিছু এক্সপ্লেনেশন টেক্সট বেল টেক্সট এক্সপ্লেনেশন পড়ানো, আর এর বাইরে হচ্ছে ট্রান্সলেশন কিছু দিয়েছি, মানে এই প্রশ্নে, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, দেখেন, প্রকৃতি সৌন্দর্য বিস্ময়ে ভরা, সবুজ গাছ, নীল আকাশ এবং রঙিন ফুল পৃথিবীকে সুন্দর করে তোলে। পাখিরা মিষ্টি সুরে গান গায়, আর নদীগুলো শান্তভাবে প্রবাহিত হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের উচিত প্রকৃতির যত্ন নেওয়া, যাতে এটি পরিষ্কার ও স্বাস্থ্যকর থাকে। আচ্ছা, এর বাইরে দুইটা এক্সপ্লেনেশন ছিল, এটা অনুবাদ ছিল। এক্সপ্লেনেশন দুটো হচ্ছে চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান, এটা আপনাদের টেক্সট বই থেকেই আসছে, টেক্সট বুক থেকে আসছে।
আর এইখানে ইগনোরেন্স ইজ ব্লিস, এটা একটা আলাদা আমরা নন টেক্সচুয়াল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি প্রবাদের মধ্যে। ক্লাস যারা করেছেন তাদের পারার কথা, কারণ এগুলো ক্লাসের মধ্যেই ছিল। সো জাস্ট মানে ডেমো অ্যান্সার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এইটাই এর চেয়ে ভালো করে আপনারা লিখবেন, এটাকে প্যারাফ্রেজ করবেন, রিফ্রেশ করবেন, ঠিক আছে? বাসায় বসে বসে এটাকে প্যারাফ্রেজ করবেন। প্যারাফ্রেজ কি জিনিস, কেমনে করে, এই সিস্টেম আপনাদেরকে রিটেন ক্লাসে শেখানো হয়েছে, ক্লাসগুলো দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসেন, প্রকৃতির সৌন্দর্য বিস্ময়ে ভরা, নেচার ইজ ফুল অফ বিউটি অ্যান্ড ওয়ান্ডার। এই সৌন্দর্য, বিউটি, বিস্ময়, ওয়ান্ডার, তাহলে ভরা এই অর্থে ফুল অফ ব্যবহার করেছি আমরা। দ্য গ্রিন ট্রিজ, সবুজ গাছ, নীল আকাশ, ব্লু স্কাই অ্যান্ড কালারফুল ফ্লাওয়ার্স, রঙিন ফুলগুলো, মেক দ্য ওয়ার্ল্ড আ বিউটিফুল প্লেস, এইটা পৃথিবীকে একটা সুন্দর জায়গা হিসাবে গড়ে তোলে, ঠিক আছে? তারপর বার্ড, মানে পাখি গান গায়, পাখিরা মিষ্টি সুরে গান গায়, খুব নর্মাল, আমি কঠিন শব্দ দেওয়ার চেষ্টাই করি না। বার্ড সিং সুইট সংস অ্যান্ড রিভার্স ফ্লো জেন্টলি, শান্তভাবে প্রবাহিত হয়, শান্তভাবে, জেন্টলি, ফ্লো মানে তো জানেন, যেহেতু প্লুরাল আছে সবগুলো, আমরা ভার্বগুলোকে প্লুরাল ব্যবহার করছি। আমাদের যত্ন নেওয়া উচিত, উই শুড টেক কেয়ার অফ নেচার, কেন? যাতে এটি পরিষ্কার এবং স্বাস্থ্যকর থাকে। টু কিপ ইট ক্লিন অ্যান্ড হেলদি, কাদের জন্য? ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এই যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ফর আওয়ার নেক্সট জেনারেশনস। ইজিয়েস্ট ওয়ে হচ্ছে বাক্যগুলোকে পড়েন, কে সাবজেক্ট, তারপরে ভার্ব কি, কোথায় অ্যাডভার্বিয়াল মানে অন্যান্য মানে ফ্রেজ অ্যান্ড ক্লজ বসাবেন, সেগুলো দেখলেই দেখবেন যে হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তারপর আসেন, যদি চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, এটার এক্সপ্লেনেশন পৃথিবীর যে কোনো জায়গায় পাবেন। আপনারা যদি আপনাদের বই থেকে পড়তে চান সেখান থেকেও দেখতে পারেন, গুগল করলেও পাবেন, যে কোনো কিছুতে এটা পেয়ে যাবেন, ঠিক আছে? সো এটা দেখে নেবেন যে এই লাইনে মানে উপস্থাপন করার সময় দিস লাইন, চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, ইজ ফ্রম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। আপনাদের যে বই, সেই বইয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার একটা কবিতা আছে, সেটা হচ্ছে মাই হার্ট লিভস আপ ওয়েন আই বিহোল্ড, এই নামে, ঠিক আছে? বিউটিফুলি কনভেজ, এই লাইনগুলা কনভেজ দ্যাট ইনোসেন্স, wonder and emotional connections to nature in childhood shapes the person we grow into. আমরা যখন বড় হই, কেমনে বড় হবো, আমরা বড় হয়ে কি হবে, সেটা আমাদের ছোটবেলার আমাদের যে স্বভাব চরিত্র, যে পরিবেশ, সেটাই সিলেক্ট করে দেয়। Just as the child is captivated by the beauty and rainbow of the rainbow and rising sun, these early experiences with natural world become the roots of adults' deeper appreciation for life. ভবিষ্যতে মানে নেচারের সাথে কতটা কানেক্টেড থাকবে, এটা ডিসাইড করে দেয় যে আমরা শৈশবে তাকে কি দিতে পারছি। এই কথাগুলি ওরসাদ পুরো কবিতাতে এটা বলার চেষ্টা করেছেন। ওরসাদ সাজেস্ট দ্যাট the awe and the purity we feel in youth should remain with us, nourishing our souls as we mature. The child, much like nature itself, is both a reflection and a guide for the adult, reminding us, এটা আমাদেরকে মনে করায়, the lasting power of our earliest encounters with the world around us, যে আমরা ছোটবেলায় যেগুলোকে পাই, যা পাই, যে স্মৃতিগুলো থাকে আমাদের, সেগুলো নিয়ে আমরা আমাদের বাদবাকি জীবনকে পরিচালনা করি। সো মানে এটা ইজি, আশা করি যে দেখে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখেন, ইগনোরেন্স ইজ ব্লিস, এই কথাটাকে আমরা মানে না জানাই, অজ্ঞতাই মাঝে মাঝে খুব মানে কি বলে আশীর্বাদ, ব্লিস হিসেবে যদি ধরি, মানে আপনি যদি দুনিয়ার কোনো কিছু না দেখেন, ধরেন এখন যা ঘটতেছে দেশে, চোখ কান বন্ধ করে থাকবেন, তাহলে দেখবেন যে আপনি খুব শান্তিতে আছেন। যদি আপনি কিছু জানতে যান, কোনো কিছু সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখতে যান, তাইলেই দেখবেন যে বিপত্তি ঘটতেছে, অনেক কিছু ঝামেলা হয়, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা বর্ণনা করার চেষ্টা করছি, আশা করি যেগুলো পারবেন। ওকে, সো পরের যে ইউনিটটা, সেটা হচ্ছে বি ইউনিট। বি ইউনিটেও 8টা কোশ্চেন থাকে, এমসিকিউ এবং রিটেন থাকে। সো প্রথমটা দেখেন, বার্ডস চিরপিং, হর্স ড্যাশ, এই ধরনের প্রশ্নকে আমরা সাধারণত অ্যানালজি বলি, রাইট? আমরা যে জাবির প্রশ্নেও পড়ছি অ্যানালজির ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, কিছু রিলেশনস আছে যেটাকে আইডেন্টিফাই করতে হয় এবং সেইভাবেই আগাইতে হয়, রিলেশনস। এখন রিলেশনগুলো কেমন হয়? আচ্ছা, রিলেশন হয় সিনোনিম অ্যান্টোনিম থাকতে পারে, কাজ যে করতেছে তার ইনস্টিটিউশন, দুইটার মধ্যে মিল কি, সেটা কাজ কি দিয়ে করতেছে, যেমন টিচার কলম দিয়ে লিখে, টিচার স্কুলে কাজ করে, টিচার মানে
বেদ দিয়ে পড়ায় বা মারে, এই জিনিসগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট এবং ইনস্টিটিউশন। এর বাইরে আরও একটা থাকতে পারে, সেটা হচ্ছে, আচ্ছা তোমরা অলরেডি কমেন্ট করে ফেলতেছো, এর বাইরে থাকতে পারে যেমন এই যে বার্ডস, বার্ডস হচ্ছে প্রাণী বা পাখি, তাদের যে ডাক, তাহলে একটা পাখি বা প্রাণী শ্রেণীর যে থাকবে তার ভাষা বা ডাক, যে নামে আমরা ডাকি সেটা যেটা হবে, তাহলে এইখানে হর্স আরেকটা প্রাণী, তাহলে এর যে ডাক বা ভাষা সেটা বসবে। তাহলে পাখির ডাক যদি চিরপিং হয়, সরি, তাহলে ঘোড়ার ডাক কি হবে? বার্ক, নেই, হাম, মু। কোনটা হবে বলেন? এগুলা মনোর সাবস্টিটিউশন ক্লাসে পড়াইছিলাম, আশা করি মনে আছে। এই তো, ভেরি গুড। 1 নম্বরে ভুল করছেন তিথি কর্মকার, আপনি হচ্ছে হাম দিছেন, হাম হয় না। বার্ক হচ্ছে কুকুর, ডগ হচ্ছে বার্ক, মু হচ্ছে খাও, হামিং সম্ভবত পাখি করে, এর মতো ভুলে গেছি। বি নাম্বার হচ্ছে নেই করে ঘোড়া ডাকে, ঘোড়ার আওয়াজ দেখবা। বাংলায় ঘোড়ার ইয়া কি বলেন দেখি, এত যে বাংলা পড়তেছেন, হ্যাঁ ব্যাপক বাংলা পড়তেছেন আপনারা, বাংলায় ঘোড়ার ডাককে কি বলে? এটা না পারলে খবর আছে। বলো বলো, বাংলায় কি বলে? এই সব ভুল করতেছে। গরুর ডাক হচ্ছে মু, হাম্বো করে যে ডাকে, হাম্বা তো আর ডাকে না, মো এরকম করে ডাকে, ঠিক আছে? ডাইকা ডাইকা প্র্যাকটিস করো মাঝে মাঝে, তাইলে না বুঝবা যে গাধা গরু যে রয়ে গেছো। হ্যাঁ, চেষ্টা করবা। বার্ক হচ্ছে কুকুর, ঘেউ ঘেউ করে। নেই হচ্ছে ঘোড়া ডাকে, ঘোড়া যখন ডাকে দেখবা যে এরকম করে। বাংলা হচ্ছে রেশা, ঠিক, ভেরি গুড। আচ্ছা আসেন, নাম্বার 2, টাইটানিক ড্যাশ ইজ এ গ্রেট মুভি। আচ্ছা খেয়াল করো, টাইটানিক একটা গ্রেট মুভি, এই যে ইজ একটা ফাইনাইট ভার্ব, এটা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার থেকে আসছে, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। খেয়াল করেন, হুইচ একটা ক্লজ মেকার আছে। আচ্ছা, এই বাক্যে একটা ফাইনাইট ভার্ব, আপনি যদি আবার একটা ক্লজ মেকার এখানে আনতে যান, তাহলে আপনাকে আরও একটা ফাইনাইট ভার্ব সাথে রাখতে হবে, রাইট? কারণ একটা ক্লজ মেকার বসালে দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। আচ্ছা, আর যদি না বসান, ক্লজ মেকার না দেন, তাহলে ফাইনাইট ভার্ব দিতে পারবেন না। তাহলে এই বাক্যে ক্লজ মেকার নাই, কিন্তু একটা ফাইনাইট ভার্বের উপর আবার একটা ফাইনাইট ভার্ব আসছে, ইজ ডাইরেক্টেড, বাদ প্রথমটাই। আচ্ছা, হুইচ বসছে কিন্তু কোনো ভার্বই নাই, এখানে ডাইরেক্টেড ভার্ব উল্টাপাল্টা হয়ে গেছে, এটাও বাদ, তাহলে দুইটা বাদ হয়ে গেল। হুইচ ডাইরেক্টেড বাই, হুইচ ইজ ডাইরেক্টেড বাই। আচ্ছা, ডাইরেক্টেড বাই যদি হয়, করা হয়েছিল, প্যাসিভ অর্থ, অবশ্যই একটা অক্সিলারি লাগবে। নো অক্সিলারি ছাড়া, অক্সিলারি ছাড়া হলে এটা নন ফাইনাইট হয়, সো এইটাও বাদ। একমাত্র ডি নাম্বারটা টিকতেছে, এই যে ক্লজ মেকার, এই যে আপনার ফাইনাইট ভার্ব, উপরে যে দুইটা চাইছেন সেই দুইটা দেওয়া হয়েছে, আর এইখানে আরেকটা ফাইনাইট ভার্ব, মিলে ঝিলে ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। টাইটানিক হুইচ ইজ ডিরেক্টেড বাই জেমস ক্যামেরন ইজ এ গ্রেট মুভি, বা সিমিলারলি টাইটানিক ইজ এ গ্রেট মুভি, এটা পরেও দিতে পারেন, হুইচ ইজ ডিরেক্টেড বাই জেমস ক্যামেরন। ওকে, এগুলোতে কারো কোনো ঝামেলা নাই। তারপরে ফের দিছে মন বুট করছেন। আচ্ছা, ভেরি গুড। এই তো বেসিক সেন্টেন্সে আশা করি আপনাদের কোনো ঝামেলা এখন নাই। নাম্বার 3, হুইচ অফ বিলো ইজ আ কালেকটিভ নাউন। নিচের কোনটা কালেকটিভ নাউন? তার মানে প্রথম কথা হচ্ছে নাউন, তারপর হচ্ছে কালেকটিভ, সবগুলো আমরা নাউন দেখতে পাচ্ছি। আচ্ছা, ড্রোন মৌমাছি, তাহলে পুরুষ মৌমাছিকে ড্রোন বলে, কালেকটিভ না, নর্মালি তাদেরকে বলে। ভিক্সেন শেয়ালের মানে স্ত্রীলিঙ্গের যে শেয়াল সেটাকে বলে। শিপ, এটাতেও কোনো মানে বোঝায় না যে এটা কালেকটিভ। কিন্তু ক্যাটল, যদি অনেকগুলা গাধা গরু ছাত্রলীগ এরকম করে ঘুরে বেড়ায়, ঠিক আছে, তাহলে আমরা সেটারে কি বলবো? হচ্ছে ক্যাটল। ওকে, তাহলে এটা হচ্ছে হুইচ ইজ কালেকটিভ নাউন। অনেকগুলো যখন থাকবে তখন সেটা হবে কালেকটিভ নাউন। ওকে, বুঝছেন? ভেরি গুড। আচ্ছা, 3 নম্বর কোনো ঝামেলা? আচ্ছা, ব্যাটল না রে বেটা, ক্যাটল, ক্যাটল। লিসন, লিখছো মে ব্যাটল। 3B, ওকে গুড। আচ্ছা, নাম্বার 4, নেচার ড্যাশ দ্য হার্ট দ্যাট লাভড হার। প্রথম কথা হচ্ছে এটা টেক্সট বই থেকে আসছে, এবং এটা হচ্ছে ইনভার্সনের রুলস চাইছে আপনার কাছে, ঠিক আছে? দেখেন দুইটা মিলাইতে পারেন কিনা। নেচার, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ইয়া থেকে আসছে, কবিতা থেকে আসছে, সেখান থেকে মিলান। নেচার ড্যাশ, প্রকৃতি কখনোই যেই হৃদয় তাকে ভালোবাসে সেই হৃদয়কে বিট্রে করে নাই। তাহলে নেচার নেভার
দিয়ে শুরু হবে, যখনই নেভার এভার হাবি জাবি আসবে তখন আমরা জানি ইনভার্সনের রুলস অনুযায়ী কি বসবে, অক্সিলারিটা আগে চলে আসে, রাইট? এইখানে অক্সিলারি বসবে। আচ্ছা, তারপরে ভার্ব, এই পাশে হচ্ছে ভার্ব। আচ্ছা, তাহলে আসেন, নেভার ডিড বিট্রে। আচ্ছা, নেভার, নেচার নেভার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ডিড আসছে, প্রথমে ডিড চলে আসছে, হবে না, তাহলে নেচার ডিড নেভার হচ্ছে না। ওকে, নেভার বিট্রেড ভার্ব টু আছে কিন্তু অক্সিলারি সামনে এসে হয় নাই, একমাত্র এই নাম্বারটা, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। ক্লিয়ার? ওকে, এই তো জাতি বিভক্ত হয়ে গেছে। 4C লিসেন, নেচার ডিড নেভার বিট্রে। আচ্ছা, এখানে আরেকটা ঝামেলা হচ্ছে বিট্রেটের ভার্ব টু ছিল, এটা এমনি হইতো না, আর নেভারটা আগে বসবে কারণ বইয়ে এইভাবে দেয়া আছে, নেচার নেভার ডিড বিট্রে, ইনভার্সনের রুলস। আপনারা হচ্ছে গ্রামার মিলাইতে গেছেন। টেক্সট ইজ অলওয়েজ টেক্সট ভাই। ওকে, 4 নাম্বার, এ আল্লাহ এত বিভক্ত জাতি তাই বলে তোমরা টেক্সট পড়া ছেড়ে দিছো কি কারণে? মানে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু টেক্সট থেকে প্রশ্ন করে, আর কোথাও টেক্সট থেকে প্রশ্ন হয় না, এরকম চিন্তা ভাবনা আছে কার কার? তাইলে আমাদের ইউটিউব চ্যানেলে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভের ক্লাস দেওয়া আছে, অ্যানালাইসিস এবং সলভ, শুধু সলভ না, এই জন্য আমরা কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস বলি, যে ভেতর থেকে দেখা যে প্রশ্নগুলো আসলে কোন কোন জায়গা থেকে আসছে। টেক্সটের বাইরে মানে 20% প্রশ্ন হয় না, 30% প্রশ্ন তো ডেফিনেটলি হয় না, 70% কোশ্চেন 70% বই থেকেই আসে, সেগুলো একটু দেখেন, ঠিক আছে? আচ্ছা, আসেন নাম্বার 5, the woman had biased opinions which dash in her stories. তার স্টোরিতে তার যে বায়াসড অপিনিয়ন ছিল সেগুলো রিফ্লেক্ট হয়েছে, তার মানে প্যাসিভ টোনে আছে, বাক্যটা আছে প্যাসিভ টোনে। প্যাসিভ টোনে যদি থাকে তাহলে আমাকে খুঁজে বের করতে হবে যে ওয়ার রিফ্লেকশন হয় নাই, ভার্ব লাগবে 3, রিফ্লেক্টস, প্যাসিভ হইলে আর মানে এটা থাকতেছে না, আউট। আচ্ছা, ইজ বিং রিফ্লেক্টিং, ইজ বিং ছিল ঠিকঠাক কিন্তু রিফ্লেক্টিংটা দিয়ে ভুল হয়েছে, এখানে ভার্বটা 3 ছিল, দরকার ছিল। আর রিফ্লেক্টেড, ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, সো ডি নাম্বার। আচ্ছা, নাম্বার 6 চলেন। হি ড্যাশ অফ কলেরা, প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে, প্রিপোজিশনে ডাই নিয়ে আমরা প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা বলছি যে ডাই মারা যায় যেভাবে, দেশের জন্য মরলে ডাইড ফর কান্ট্রি, রোগে মারা গেলে ডাইড অফ সামথিং, কলেরা অ্যান্ড ক্যান্সার অর এনিথিং, নিজে নিজে মরে গেলে সেটা একটা হিসাব যে সুইসাইড যদি করে। সো রোগের ক্ষেত্রে আমরা জানি রোগের বেলায় অলওয়েজ অফ বসে, রোগের বেলায় অফ, হি ডাইড অফ কলেরা। ওকে, ভেরি ইজি। একটা পেজ দেওয়া হয়েছিল, একটা পেজে আশা করবো যে ওইখান থেকে যদি আসে কমন পাবেন। 6C, ভেরি গুড নুসরাত। সঞ্জিতা মিম, ভেরি গুড। এই তো ফেরদৌস। আসেন, এটা ইজি। নাম্বার 7, আই ডোন্ট ফিল গুড, আমার ভালো লাগতেছে না। আই উড রাদার ড্যাশ দিস ইভিনিং, আমি বাইরে যাব না, এইসব আমার বেটার হচ্ছে যে আমি ঘরেই থাকি, বাইরে না যাই। এই যে অর্থে এটা বেটার যে আমি বাইরে না যাই, এই যে কথাগুলো আমরা বলি মাঝে মাঝে, এই কথাটাই জানতে যাচ্ছে, আমি বাইরে নাই যাই। তাহলে নট টু গো আউট, আই উড রাদার, নর্মালি রাদারের পরে ভার্ব 1 বসে, নেগেটিভ আসলে নট প্লাস ভার্ব 1 বসবে, কারণ রাদার নিজেই এখানে মানে মডেলের কাজ করতেছে। তাহলে আই উড রাদার নট গো আউট। সো গো আউট মানে সে যেতে চায়, যেতে চাওয়ার অর্থ না, কারণ যেহেতু সে ভালো লাগতেছে না তাহলে সে নেগেটিভ যাবে। সো এই বাক্যটা অর্থের জন্য শুধু বাদ গেছে, ভার্ব আইএনজি বসবে না, নট টু গো আউট এভাবে বসবে না, শুধু ডি নাম্বারটা, আই উড রাদার নট গো আউট। ক্লিয়ার? $7D, ভেরি গুড সঞ্জিদা। নাজমুল 17D, আরে বাবা 17টা প্রশ্ন করে নাই তো, মাত্র 7টা আসছে, ঠিক আছে। সুলাইমান আবির জিহান, আচ্ছা ওকে গুড। নাম্বার 8, আসেন, পারতেছেন সবই। শি মে থিঙ্ক শি নোজ এভরিথিং বাট শি ডাজন্ট, সে হয়তো ভাবে যে সে সব জানে কিন্তু সে আসলে জানে না, এটা চাপা, বুঝছো?
আপা এরকম করতো, সে ভাবতো সে দুনিয়া সব জানে, আপা আসলে কিছুই জানতো না, ঠিক আছে? এরকম গণ্ডমূর্খ মানুষ আমি আমার জীবনে দেখি নাই, ঠিক আছে? আসো, তাহলে কি হবে যখন শি ডাজ নট, এটা হচ্ছে মূল জিনিস, যে সে জানে, সে ভাবে যে সে সব জানে কিন্তু সে আসলে জানে না। জানে কি? প্রশ্ন হবে এইখানে, জানে কি? আচ্ছা, প্রশ্নবোধক দেয়া আছে, তার মানে আমার কষ্ট করে প্রশ্নবোধক লাগতেছে না, শুধু এই ডাজনকে ডাজ করে দিলেই হয়ে যাবে। ডাজ শি, এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ডাজ নট শি, আচ্ছা ডাজ শি এখানে হয় নাই কেন? এই যে এখানে প্রশ্নবোধকটা আছে বলে শুধু হয় নাই, নাহলে প্রশ্নবোধক যদি উপরে না থাকতো তাহলে এখানে দিতে হইতো। আশা করি কেউ না কেউ তো ভুল করবেনি। এই যে শারমিন রহমান ভুল করছেন, এই তো গুড। সি দাগাইছেন অনেকেই, কারণ হচ্ছে আপনারা উপরে খেয়াল করতেছে না যে প্রশ্নে প্রশ্নবোধক দেয়া আছে, কোয়েশ্চেন অলরেডি, আমার আর উত্তরের মধ্যে প্রশ্নবোধকটা লাগবে না। এই ভুলটাই আপনারা করতে থাকবেন পরীক্ষার হলে। আচ্ছা, তাহলে আপা কিছুই জানে না কিন্তু ভাবনায় সবই জানে, শেষ হলো এর মাধ্যমে। এবং এখানে ট্রান্সলেশন দেওয়া আছে দুইটা, দুইটা ট্রান্সলেশন দেওয়া আছে। একজন ভালো বন্ধু অমূল্য সম্পদ, বন্ধুরা আমাদের কঠিন সময় সাহায্য করে এবং আনন্দ ভাগ করে নেয়। সত্যিকারের বন্ধুত্ব বিশ্বাস, সততা ও বোঝাপড়ার ভিত্তিতে গড়ে ওঠে। প্রকৃত বন্ধু কখনোই আমাদেরকে কষ্টে একা ফেলে না। ভালো বন্ধু নির্বাচন জীবনকে আরো অর্থবহ ও আনন্দময় করে তোলে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে সঠিক খাবার খেলে আমরা শক্তিশালী ও সক্রিয় থাকি। তাজা ফল, শাকসবজি ও প্রোটিন আমাদের শক্তি যোগায়। অস্বাস্থ্যকর খাবার আমাদের ক্ষতি করতে পারে। পর্যাপ্ত পানি পান করা এবং অতিরিক্ত চিনিযুক্ত পানীয় এড়ানো জরুরি। সুষম খাবার আমাদের সুস্থ থাকতে ও আনন্দময় জীবনযাপন করতে সাহায্য করে। একটা এক্সপ্লেনেশন আসছে, প্রভার্ব হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। সো এখান থেকে একটা স্ট্যান্ডার্ড মডেল আপনাদেরকে দেয়া আছে, জাস্ট দেখে নেবেন, স্লাইড দিয়ে দেওয়া হবে আপনাদেরকেই, পেজে পাবেন, সরি গ্রুপে পাবেন। এই তো, আচ্ছা এটা দেই নাই, এটা করে নিন নিজেরা, গুগল করলেই পাবেন। সো এই যে ছিল আমাদের যে প্রস্তুতি তোমাদের জন্য। আশা করছি যে এগুলো তোমাদের কাজে দিবে। প্রস্তুতি যথেষ্ট হয়েছে তোমাদের, নতুন করে তেমন পড়াশোনার কিছু নাই, জাস্ট প্রিভিয়াস প্রশ্নগুলা দেখে যাও, পরীক্ষা দাও 2-1টা, যাতে করে পরীক্ষা দেওয়ার মানসিকতাটা থাকে। গতকালকেও বলছে এবং আজকেও বলতেছি, জাহাঙ্গীরনগর কিংবা জগন্নাথ 2টা ক্লাস হলো আমাদের, যে যেখানেই পরীক্ষা দিবা মেক শিওর যে একটা সিট নিশ্চিত করো, কারণ অনেকেই এখন আর পরীক্ষা দিবে না। যাদের ঢাবির পরীক্ষা ভালো হয়ে গেছে তারা জগন্নাথে বা জাবিতে কম যাবে, সবাই যাবে না তা না, কম যাবে, কারণ অনেকেই ভাবতেছে ঠিক আছে আমার ঢাবিতে হয়ে যাবে, থাকি এখানে। কিংবা হইলেও পরীক্ষা দিলেও দেখা যাবে যারা ঢাবিতে চান্স পাবে, ভালো সাবজেক্ট পাবে, তারা জাবির দিকে ছুটবে না বা জগন্নাথের দিকে যাবে না সাবজেক্ট পাওয়ার ভিত্তিতে। সো সুযোগ থাকবে যদি তুমি একটু ভালো রেজাল্ট করো। তোমরা হয়তো বিইউপির ভর্তির ব্যাপারে খোঁজখবর নিয়ে জানতে পারো যে 125, 150, 200 সিরিয়াল থেকে মানুষ ওয়েটিং লিস্টে 150 পরে আছে, সেইখান থেকেও সাবজেক্ট পাচ্ছে। খেয়াল করো কথাটা, 200-তে আছে ওয়েটিং লিস্টে, নর্মাল না, ওয়েটিং লিস্টে 200, সেখান থেকেও সাবজেক্ট পাচ্ছে। আমাদের স্কুল অফ এক্সেলেন্স অনেকে পাইছে। সো টিক কাটা মানে একটা সিট নিশ্চিত করা বা চান্স পাওয়ার সুযোগটা তৈরি করাটা ইম্পর্টেন্ট। তারপরে দেখবা যে আস্তে আস্তে কেউ না কেউ কোনো না কোনোভাবে সাবজেক্ট পেয়ে যাবা। একটু সিরিয়াসলি নাও, অনেক লম্বা সময় ধরে তোমরা পরিশ্রম করছো, সেই পরিশ্রমগুলোর আসলে আমাদের এখন উচিত যে মানে সর্বোচ্চ মানে প্রাপ্তিটা নিয়ে আসা। এই ডিটারমিনেশনটা রাখো, ঠিক আছে? একটু ডিটারমিনেশনটা রাখো, ইনশাল্লাহ দেখবা যে তোমাদের পরীক্ষা ভালো হবে। এবং আশা করছি যে তোমাদের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর কিংবা জগন্নাথে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবা, সুস্থ থাকবো, অনেক অনেক দোয়া, তোমাদের প্রস্তুতি ঠিকঠাক হোক, ভালো করে পরীক্ষা দাও। নেক্সট ক্লাসে যে কোনো একটা ইউনিভার্সিটি লাইভ নেই কিংবা এমনিতেই তোমাদের সাথে আবার দেখা হবে, তার এক পর্যন্ত আসসালামু আলাইকুম।